আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত রাহাতুল ইশাক টিউটোরিয়ালসে। আমরা পড়ছিলাম টেরিডোফাইটা। তো টেরিডোফাইটার মধ্যে আজকে আমরা একটা স্পিসিস দেখব, যেটা হচ্ছে জেনাস দেখব, যেটা হচ্ছে ফার্ন বা টেরিস। ঠিক আছে, টেরিস বা ফার্ন, এটাকে আমরা ঢেকি শাকও বলি। ঢেকি শাক আমরা রাস্তাঘাটে দেখি না, অনেক সময় শাক হয় যে। ঢেকি শাক খাইছো কিনা কেউ? অনেকে হয়তো ঢেকি শাক খেয়েছো। ঢেকি শাকই হচ্ছে আসলে ফার্ন। তো ঘটনা হচ্ছে, আমরা যে এর আগে রিক্সিয়া পড়েছি, রিক্সিয়ার সাথে ফার্নের একটা বেসিক পার্থক্য আছে। রিক্সিয়া দেখা যায় হয় স্যাঁতসেঁতে জায়গায়, ভেজা জায়গায়। হ্যাঁ, ভেজা জায়গায় রিক্সিয়া হয়, কারণ ওর জননের জন্য আর্দ্র পরিবেশের প্রয়োজন আছে। কিন্তু ঢেকি শাক বা ফার্ন এটা কিন্তু হয় আবার আলোকিত এলাকায়। যে একটা এলাকা কিরকম ভাবে, সিনারিওটা আমি তোমাদেরকে বলি। মনে করো একটা পুরানা দেয়াল আছে, সেই দেয়ালের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। অনেক সময় হয় না, দেয়ালে ফাটল তৈরি হয়, দেখা যাবে সেই ফাটলের মধ্যে যে হালকা মাটি আটকায় গেছে, মাটি আর কি আটকায় গেছে, সেই মাটির মধ্যে এই ফার্ন গজায় যাবে। এবং তোমরা খেয়াল করলে দেখবা যে ওইখানে অনেক সুন্দর আলো পড়ে, সূর্যের আলো, যে জায়গাটা এক্সপোজ অনেকটা সানলাইটে, ওইখানে দেখবা ঢেকি শাক বা ফার্ন গাছ দেখা যাচ্ছে। আবার মস উল্টা, মস দেখবা যেখানে আলো ঠিক মতো পড়ে না, ছায়া ঘেরা এলাকা সেখানে, এবং ওই এলাকাটা অনেক ভেজা হয়, আর্দ্র হয়। তো যাই হোক, এটা পরিচিতি আমরা পেলাম। এখন আমরা দেখব হচ্ছে মস ফার্নের যে ক্লাসটা আছে, আমি ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি ফার্নের বাহ্যিক গঠন দেখব এবং ফার্নের জনুক্রম দেখব। দ্বিতীয় ভাগে ফার্নের কিছু প্রস্থচ্ছেদ আছে। আমি খেয়াল করছি স্টুডেন্ট এগুলো ঠিক মতো পড়তে চায় না, তারপর আমি ক্লাস রেখে দিব, তোমাদের মন চাইলে করো, না চাইলে না করো। এনুলাসের গঠন, অ্যানথেরিডিয়ামের গঠন, আর্কিগোনিয়ামের গঠন, পাতার প্রস্থচ্ছেদ, কাণ্ডের প্রস্থচ্ছেদ, এগুলো আমি দেখাবো লাস্টের ক্লাসে। তোমরা মন চাইলে ওই ক্লাসটা করবা, না চাইলে করো না। আজকে দেখবো হচ্ছে আমরা ফার্নের উত্তেরি, হ্যাঁ ঢেকিছে। আচ্ছা, আমরা আজকে দেখবো ফার্নের হচ্ছে বাহ্যিক গঠন। তো আসো আমরা ফার্নের বাহ্যিক গঠনটা দেখি। ফার্নের ছবি আঁকি, সবাই হয়তো চিনো। ওই যে নিউজিল্যান্ড আছে না, নিউজিল্যান্ড ক্রিকেট দলের লোগোর মতো অনেকটা দেখতে। হ্যাঁ, একটা ঢেকি শাক বা ফার্ন গাছের লোগো থাকে ওদের। তো দেখো, আমি ফার্নটা আঁকা শুরু করি। কি আঁকতেছেন ভাইয়া? ক্রিকেট খেলার স্টাম্প আঁকতেছেন মনে হয় নাকি? কি আঁকতেছি বলো তো, কমেন্টে লিখো সবাই। এই তো ফার্ন আঁকতেছি, তাই না ভাইয়া? তো বুঝতে পারতেছো যেগুলো আমি ফার্নের পাতা আঁকতেছিলাম। তো তোমাদের কাছে আমার যে প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে বলো তো ভাইয়া, এখানে আমরা ফার্নের কয়টা পাতা এঁকেছি? অ্যান্সার করো। ফার্নের কয়টা পাতা এঁকেছি? পাতা কয়টা আঁকছি? এখানে কয়টা ফার্নের পাতা দেখতে পারতেছো? অ্যান্সার করো। আমি জানি তোমরা বিভিন্ন ধরনের অ্যান্সার করছো, তবে সঠিক উত্তর হচ্ছে এখানে ফার্নের পাতা আছে জাস্ট তিনটা। কয়টা পাতা আছে? তিনটা। এবং ফার্নের পাতাকে, সেই পাতাকে বলা হয় ফ্রন্ট। এখন তোমরা বলো ভাইয়া যে তিনটা পাতা কেমনে? আপনি তো বহুক্ষণ যাবত অনেক কিছু আঁকলেন, আবার বলতেছেন তিনটা পাতা। দেখো ভাইয়া, এইখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা পাতা। এই টোটাল জিনিসটা, ওই তিনটা দাগ দিয়েছিলাম না, তিনটা দাগ ছিল তিনটা পাতা। দেখো এই টোটাল জিনিসটা হচ্ছে একটা পাতা। এবার এইখান থেকে এই পর্যন্ত টোটাল যা আছে সব মিলে একটা পাতা। এখান থেকেও এই পর্যন্ত টোটাল যা আছে সব মিলে একটা পাতা। ঠিক আছে, এই পুরাটাই কিন্তু একটা পাতা। এই পাতাকে বলা হয় ফ্রন্ট। এবং দেখো, এই পাতার মধ্যে যে ডান্ডাটা দেখতে পারতেছো, সেই ডান্ডাটাকে বলা হয় র্যাকিস। এটা তোমরা সপ্তম অধ্যায়ে আরো ভালো জানবা র্যাকিস কি জিনিস। তো দেখো, এই ডান্ডাটা হচ্ছে র্যাকিস। এবং র্যাকিস থেকে এই যে খণ্ডগুলা দেখতে পারতেছো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই খণ্ডকগুলাকে বলা হয় পত্রখণ্ডক।
বা এটাকে পিনাও বলা হয়, পত্রখণ্ডক বা পিনা। এই অনেকগুলা পিনা একটা রেকিসের মধ্যে আছে এবং এরা মিলেমিশে তৈরি করছে ফ্রন্ট। এই পুরো জিনিসটা হচ্ছে একটা কি ভাইয়া? ফ্রন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পাতা। ওকে, এবং দেখো এখানে একটা পাতায় পত্রখণ্ডক কি একটা না একাধিক? বলো তো ভাইয়া, তোমরা ছবি দেখে বলো, একটা পাতায় পত্রখণ্ডক একটা দেখতে পাচ্ছ নাকি অনেকগুলা দেখতে পারতেছো? অনেকগুলা দেখতে পারতেছো। তো ভাইয়া দেখো, যেই পাতায় অনেকগুলা পত্রখণ্ডক থাকে সেটাকে বলা হয় যৌগিক পত্র। সেটাকে বলা হয় যৌগিক পত্র। তার মানে এটা কিন্তু সরল পত্র না। যদি এমন হতো একটা রেকিসে একটাই পাতা, কচু পাতা, আম পাতা, সেটাকে আমরা বলতাম সরল পাতা। কিন্তু যদি এমন হয় যে না, একটা রেকিসে অনেকগুলা পত্রখণ্ডক, তখন সেটাকে বলা হবে যৌগিক পত্র। এখন দেখো, এই যৌগিক পত্রের যে কনফিগারেশনটা আছে সেটা হচ্ছে অনেকটা পক্ষল বা ডানার মতো। দেখছো না, পরিদের ডানা থাকে, দুই সাইডে দুইটা ডানা বের হয়। এদেরও দেখো ভাইয়া ডানার মতো দুই দিকে বের হয়েছে। তাই দেখে বলা হয় পক্ষল যৌগিক পত্র। পক্ষল মানে হচ্ছে ডানা। এবং এই যে টেরিস শব্দের অর্থ কিন্তু ভাইয়া ডানা, আমি তোমাদের আগেও বলেছি। তো খেয়াল করো ভাইয়া, এগুলো হচ্ছে এর পাতার বৈশিষ্ট্য, যে ফার্নের পাতাকে ফ্রন্ট বলা হয়, পাতার রেকিসে সাজানো থাকে, তারপরে হচ্ছে পাতায় অনেকগুলো পত্রখণ্ডক থাকে যাদের আমরা পিনা বলি, এবং এই পাতাটা হচ্ছে পক্ষল যৌগিক পাতা। ওকে, এই যে একটা পক্ষল যৌগিক পাতা, দুইটা পক্ষল যৌগিক পাতা, তিনটা পক্ষল যৌগিক পাতা এখানে। আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটা শিখে ফেলেছি পাতা। পাতার পর আমরা যাব হচ্ছে কোথায়? পাতার পর আমরা যাব হচ্ছে কাণ্ডে। তো ভাই বলো তো, এখানে ফার্নের কাণ্ডটা কোথায়? ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু। বলো কাণ্ডটা কোথায়? তোমরা হয়তো বলতেছো যে ভাইয়া এই যে এগুলো কাণ্ড, তাই না? এই যে ডান্ডাগুলা, হ্যাঁ নাকি? এগুলো কিন্তু ভাইয়া মোটেও কাণ্ড না। তেরি, তাহলে খেয়াল করো, এগুলো কিন্তু কাণ্ড না। তাহলে কাণ্ডটা কোথায় ভাই? আপনি তো এটাকে রেখিস বলে দিছে, এবং দেখো আমি কিন্তু ওটাকে, ওই ডান্ডাকে পাতার সাথে পড়াইছি। তাহলে কাণ্ড কোথায়? কাণ্ডটা কোথায়? ফার্নের কাণ্ড হচ্ছে দেখো এইখান দিয়ে এইভাবে, এই হচ্ছে ফার্নের কাণ্ড। তোমার তো বলো ভাই এটা কাণ্ড, এটাকে কাণ্ড কেমনে বলে? এটা তো আপনি এটা মাটির দলা আঁকলেন। ও তেরি, ও তেরি ইয়ার, মাটির দলা একে বলতেছেন কাণ্ড? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তো খেয়াল করো, এইরকম কাণ্ড তোমরা দেখছো, তোমরা আদা হলুদ দেখছো না? আদা হলুদ যেরকম কাণ্ড, ফার্নের কাণ্ড একই রকম, সেম টাইপের। এখান থেকে দেখে কিছুতেই কাণ্ড মনে হচ্ছে না ভাইয়া, বাট বিশ্বাস করো, মেনে নাও, এটাই কাণ্ড ভাইয়া। এই কাণ্ডটা মাটির নিচে থাকে। তো এটা হচ্ছে ভাই এখানে কাণ্ড। খেয়াল করছো? দেখো ভাই, এটাই হচ্ছে এখানে কাণ্ড। এখন এটাকে ভাইয়া কাণ্ড কেন বলতেছি? কাণ্ড বলা হয় উদ্ভিদের যে অঙ্গে পর্ব ও পর্বমধ্য থাকে, তাকেই কাণ্ড বলে। তাহলে খেয়াল করো, এই যে অঙ্গটা আছে, এই অঙ্গের যেই পয়েন্টগুলো থেকে পাতা তৈরি হয়েছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় পর্ব। এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। আর দুই পর্বের মাঝামাঝি জায়গাকে বলা হয় পর্ব মধ্য। তাহলে যেহেতু এই অঙ্গটায় পর্ব এবং পর্ব মধ্য দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা কাণ্ড। দ্যাটস ইট, এটা কাণ্ড। এবং এটা মাটির নিচে থাকে, বাট স্টিল এটা কাণ্ড। তো এই কাণ্ডকে বলা হয় ভাইয়া অস্থানিক কাণ্ড। অস্থানিক কাণ্ড মানে হচ্ছে যেই কাণ্ডটা তৈরি হয়েছে, সরি সরি, অস্থানিক কাণ্ড না, এটা এটা হচ্ছে রাইজোম কাণ্ড। এটা হচ্ছে রাইজোম কাণ্ড। রাইজোম কাণ্ড আমাদের স্বাভাবিক কাণ্ডের মতো দেখতে না। আমরা কাণ্ড ভাবলে, দেখলে বুঝি যে গাছের গুড়ি দাঁড়ায় আছে, আম গাছের গুড়ি, কাঁঠাল গাছের গুড়ি। এটা কিন্তু সেরকম না, এটা হচ্ছে ভূনিম্নস্থ আনুভূমিক একটা কাণ্ড। এটাকে বলা হয় রাইজোম কাণ্ড। এটা আমরা ফার্ন ছাড়াও আদা হলুদে দেখতে পাই। চ্যাপ্টার 7 ক্লাস করবা, সবাই ক্লাস চ্যাপ্টার 7 ক্লাস করবা, এগুলো ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে এই গেল হচ্ছে ওর কাণ্ড। এখন দেখো, কাণ্ডের পরে আসতেছে মূল। তো আমরা কিন্তু জানি ফার্ন হচ্ছে একটা অসমাঙ্গ উদ্ভিদ, মানে একে পাতা, কাণ্ড এবং মূলে ভাগ করা যাবে। তো দেখো, এই যে এখান থেকে কিন্তু এরকম মূল বের হবে। এই হচ্ছে ফার্নের মূল। তোমরা ভাইবো না যে ফার্নের মূল নেই, ফার্নে কিন্তু মূল আছে। এই হচ্ছে ফার্নের মূল। ফার্নে কিন্তু মূল আছে এবং মূলের সাহায্যে সে পানি শোষণ করে।
তো কথা হচ্ছে এই যে ফার্নের মূলটা দেখতে পারতেছো, এই মূলটাকে বলা হয় অস্থানিক মূল। হ্যাঁ, কাণ্ড রাইজোম আর মূল হচ্ছে অস্থানিক। কেন অস্থানিক বলছি, এটাও চ্যাপ্টার 7-এ ভালো ব্যাখ্যা পাবে তোমরা। যেই মূল ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় প্রধান মূল বা স্থানিক মূল। আর যেই মূল ভ্রূণমূল বাদে অন্য কোনো জায়গা থেকে সৃষ্টি হয়েছে, অন্য যে কোনো জায়গা, সেটা গাছের পাতা হতে পারে, সেটা গাছের কাণ্ড হতে পারে, যেই মূল প্রধান মূল বাদে অন্য জায়গা থেকে সৃষ্টি হয়েছে তাকে বলা হয় অস্থানিক মূল। তো আমরা এখানে ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে নিচে মূল তোমরা দেখতে পাচ্ছ, এই মূল কিন্তু সৃষ্টি হয়েছে কাণ্ড থেকে। তো যেহেতু এই মূলটা কাণ্ড থেকে সৃষ্টি হয়েছে, তাই এই মূলকে আমরা বলবো অস্থানিক মূল। তো দেখো ফার্নের পাতা দেখছো, কাণ্ড দেখছো, মূল দেখলা। এর পাশাপাশি কিছু এডিশনাল জিনিস ফার্নের মধ্যে থাকে, যেমন ফার্নের মধ্যে কিছু এরকম কচি পাতা থাকে, পেঁচানো কচি পাতা। হ্যাঁ, এগুলা কিন্তু পাতা। এই কচি পাতাগুলোকে বলা হয় ক্রোজিয়ার। এই কচি পাতাগুলোকে বলা হয় ক্রোজিয়ার। ক্রেজি হয়ে গেছে, হ্যাঁ। এবং দেখো এই পেঁচানো অবস্থা থাকা অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে। তাহলে দেখো ফার্নের কচি পাতা, এটা কিন্তু কচি পাতা, কচি অবস্থায় পেঁচানো থাকে, পাকে গেলে বা বড় হয়ে গেলে খাড়া হয়ে যায়, ঠিক আছে। কচি অবস্থায় পেঁচানো, আর পূর্ণাঙ্গ হয়ে গেলে দাঁড়া হয়ে যায়, খাড়া হয়ে যায়। তো দেখো এইটাকে বলা হয় ক্রোজিয়ার, এবং ওর পেঁচিয়ে থাকা অবস্থাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এছাড়াও ফার্নের মধ্যে কিছু শল্কপত্র থাকে, এরকম ফার্নের রেখিস দিয়ে, কাণ্ড দিয়ে এরকম কিছু শল্কপত্র থাকে। শল্কপত্র, শল্কপত্রের বেলায় পরীক্ষায় যে কোশ্চেনটা বেশি আসে সেটা হচ্ছে শল্কপত্রের রং কি। শল্কপত্রের রং হচ্ছে বাদামি, ঠিক আছে। তাহলে দেখো একটা হচ্ছে ক্রোজিয়ার, মানে পাতা কাণ্ড মূলের পাশাপাশি ক্রোজিয়ার আছে, মানে কচি পাতা, আর শল্কপত্র আছে, সেটা হচ্ছে বাদামি। তো তোমরা বলতে পারো ভাইয়া এই যে শল্কপত্র বা স্কেল লিফ, এই জিনিসটা কি আসলে? শল্কপত্র জিনিসটা কি? শল্কপত্র মানে শল্ক পাতা। তো ভাই পাতা জিনিসটা কি? পাতা হচ্ছে যেটা উদ্ভিদের যে অঙ্গে শালক সংশ্লেষণ এবং প্রশেধন হয় তাকে পাতা বলে, সিম্পলি। তো এখানে এই যে শল্কপত্র দেখতে পাচ্ছ, এই শল্কপত্রে ভাইয়া শালক সংশ্লেষণ হয় না, এখানে প্রশেধনও ইউজুয়ালি হয় না। শালক সংশ্লেষণ কিন্তু হয় না, বাট এটা কিন্তু দেখতে একটা পাতার মতো। এটার কাজ হচ্ছে একটা অঙ্গকে আবৃত করে রাখা, একটা লোমশ আবরণ তৈরি করা জাস্ট। বাট দেখতে যেহেতু পাতার মতো, তাই আমরা অনেক সময় পাতা বলে ডাকি, বাট বেসিক্যালি সংজ্ঞা অনুযায়ী এটা পাতা না। কারণ পাতা হতে গেলে প্রশেধন, শালক সংশ্লেষণ হতে হবে, এখানে কিন্তু সে ঘটনাগুলো ঘটে না। বাট দেখতে অনেকটা পাতার ফিল পাওয়া যায়, প্লাস এটা আবৃত করে রাখে। যেমন দেখো কাণ্ডকে আবৃত করে রাখবে, বা রেকিসকে আবৃত করে রাখবে। এই পাতাই হচ্ছে ভাইয়া শল্ক পাতা। ওকে, তাহলে আমরা ফার্নের পুরো বডির স্ট্রাকচারটা বুঝতে পারছি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই যে রেকিসের প্রস্থচ্ছেদ, পাতার প্রস্থচ্ছেদ ওগুলো দেখবো, বা কাণ্ডের প্রস্থচ্ছেদ। এখন আমরা ওসব জটিলতায় না গিয়ে আমরা ফার্নের জনুক্রমে চলে যাই, সেটা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। তো ফার্নের জনুক্রমে যদি আসি ভাইয়া, ফার্ন কিন্তু যে একটা ফার্ন থেকে আরেকটা ফার্ন তৈরি হবে, এর পিছনে একই সাথে যৌন এবং অযৌন দুইটা প্রসেসই রান করতে থাকে। আমরা জানি ভাই এই যে ফার্নের যে মূল বডিটা, ফার্ন কি গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক? আগের ক্লাসে পড়াইছি, ফার্ন কিন্তু ভাইয়া স্পোরোফাইটিক। ফার্ন হচ্ছে স্পোরোফাইটিক, মানে হচ্ছে ডিপ্লয়েড। ফার্নের যে বডি দেখতে পারতেছো, সেই বডি কিন্তু ডিপ্লয়েড। আমরা দেখতে পারবো ফার্ন কিন্তু ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, আবার ডিপ্লয়েড অবস্থায় ফিরে আসে। এই যে তার জীবনের যে আবর্তনটা, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা, সেটাকে আমরা বলে থাকি যৌনক্রম। তো আসলে দেখি যে ফার্ন আছে, ফার্নের যৌনাঙ্গটা কোথায় থাকে? যেমন বিভিন্ন প্রাণীর যৌনাঙ্গ আছে না, হ্যাঁ, ফার্নেরও কিন্তু যৌনাঙ্গ আছে। সেই ফার্নের যৌনাঙ্গ থাকে হচ্ছে পাতায়, নিচে না। কিন্তু তোমরা ভাবতেছো যৌনাঙ্গ মূল কাণ্ডের ভিতরে চিপায় লুকায় থাকবে, না। ফার্নের যৌনাঙ্গ থাকে পাতায়, এবং সেই যৌনাঙ্গকে আমরা বলি হচ্ছে স্পোরাঞ্জিয়াম।
স্পোরাঞ্জিয়াম। তো জানো সবাই স্পোরাঞ্জিয়াম মানে রেণুথলি। তো দেখো অনেকগুলা স্পোরাঞ্জিয়াম মিলে কি জানি তৈরি করে, সোরাস তৈরি করে, সোরাই। বুঝতে পারছো, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস বা সোরাই তৈরি করে। বহু বচনে সোরাই, এক বচনে হচ্ছে সোরাস। তো এটা থাকে কিভাবে আসো আমি এই জায়গায় একটু ইলাস্ট্রেট করি জিনিসটাকে। এই দেখো একটা স্পোরাঞ্জিয়াম, এই দেখো আরেকটা স্পোরাঞ্জিয়াম, এই দেখো আরেকটা এরকম অনেকগুলো স্পোরাঞ্জিয়াম থাকবে এইভাবে। এই সবগুলো স্পোরাঞ্জিয়ামকে একত্রে বলা হয় সোরাই। স্পোরাঞ্জিয়াম মানে কি ভাই? রেণুথলি, মানে রেণুর থাকার বাসা, তাই এটাকে বলা হয় হচ্ছে স্পোরাঞ্জিয়াম। অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে সোরাই তৈরি করছে। বাট বেসিক্যালি ভাই এই জিনিসগুলো কি আসলে? এগুলো কিন্তু আসলে রেণুথলি বা যৌনাঙ্গ এগুলো। এখন দেখো, একে তো সে যৌনাঙ্গকে চাপায়, মানে মূল কাণ্ডের মধ্যে লুকায় রাখে নাই, একেবারে উপরে উঠায় রাখছে পাতার মধ্যে, কিন্তু ওর মধ্যে কিন্তু একটু লজ্জা শরম আছে। ও করে কি, এই যৌনাঙ্গকে হালকা করে ভাবে ঢেকে রাখে। কি করে ভাইয়া? ঢেকে রাখে। এই ঢেকে রাখার জন্য ওর যে পাতা আছে, সেই পাতায় একটা ভাঁজ তৈরি হয়। সেই ভাঁজকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম। বুঝতে পারছো ভাইয়া? ফলস ইন্ডুসিয়াম বলা হয়। ওর পাতায় একটা ভাঁজ তৈরি হয়, একটু লজ্জা শরম আছে, বুঝো নাই? না তোমার ও তেরি ইয়ার, যৌনাঙ্গটা এভাবে ওপেন রেখে দিছে তোমরা বলতা। তো করে কি, যৌনাঙ্গটাকে একটু ভাঁজ করে ঢেকে রাখে, তাই বলা হয় ফলস ইন্ডুসিয়াম। আর এই যে ভাইয়া সোরাস গুলা আছে, সোরাস গুলা পাতার যে জায়গায় যুক্ত হয়, যে জায়গায় যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। অমরার মাধ্যমে রেণুথলি মূল উদ্ভিদের সাথে যুক্ত থাকে, এটাকে বলা হয় অমরা। তোমরা একটু বুঝে নাও এগুলো। এই যে এই অংশটা হচ্ছে অমরা, এই ভাঁজটা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম, এই পুরা জিনিসটা হচ্ছে সোরাস, এবং সোরাসের মধ্যে এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের ভিতরে ভাই স্পোর মাতৃকোষগুলো থাকে, স্পোর মাতৃকোষ থাকে এইভাবে। ওকে, তো এইভাবে ঝুলে আছে যৌনাঙ্গ। এখন এই যে স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়ামের গঠন যখন আমরা আগামী ক্লাসে পড়বো, আরো ডিটেইলসে জানবো। স্পোরাঞ্জিয়ামে দুই রকমের কোষ থাকে, একটা হচ্ছে অ্যানুলাস আর একটা হচ্ছে স্টোমিয়াম। তো অ্যানুলাস কোষগুলা হয় পানিগ্রাহী, মানে ওরা শুকনা ওরা ভেজা অবস্থায় থাকে। আর স্টোমিয়াম কোষগুলা হয় শুকনা, মানে পানি ত্যাগী। তো যে জিনিসটা শুকনা সেটা কি হবে? ঠাস করে ফেটে যাবে। যেমন দেখো, শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়, শীতে আর্দ্রতা কম, তাই ঠোঁটটা যায় ফেটে, ঠাস করে ফেটে যায় ঠোঁটটা। একই রকম দেখো এখানেও, যে যেটা হচ্ছে তোমার স্টোমিয়াম কোষ আছে, সেই স্টোমিয়াম কোষগুলো ঠাস করে ফেটে যায়। তো গঠনটা আমরা আগামী ক্লাসে পড়বো। ফেটে গেলে কি হবে? ফেটে গেলে দেখো, এই যে ভিতরে যে স্পোর মাতৃকোষগুলো আছে, সেই স্পোর মাতৃকোষগুলো বাইরে চলে আসবে। বুঝতে পারছো কিনা? স্পোরাঞ্জিয়াম যদি ফাটে, ঠাস করে ফাটলে কি হচ্ছে? ফাটলে এই ভিতরের স্পোর মাতৃকোষগুলা ভাইয়া কি হইতেছে বলতো ভাইয়া? বাইরে চলে আসতেছে। হ্যাঁ, ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ, এটা কিন্তু ডিপ্লয়েড হয়। হ্যাঁ, স্পোর মাতৃকোষ। এবং দেখা যায় ফার্নের স্পোরাঞ্জিয়ামে তোমার 16টা স্পোর মাতৃকোষ থাকে। এক একটা স্পোরাঞ্জিয়ামে 16টি স্পোর মাতৃকোষ থাকে, 16টি স্পোর মাতৃকোষ থাকে। হ্যাঁ, এইভাবে লিখি। তোরাস, তোরাসকে ভাগ করলে হচ্ছে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামে ভাগ করলে 16টি স্পোর মাতৃকোষ থাকে। এবং আমরা জানি যে কোনো রকমের মাতৃকোষ, সেটা হোক জনন মাতৃকোষ, সেটা হোক স্পোর মাতৃকোষ, অবভিয়াসলি সেটা কি হবে? ডিপ্লয়েড হবে। এই হচ্ছে স্পোর মাতৃকোষ। এখন স্পোর মাতৃকোষে কোন বিভাজন ঘটবে তোমরা সবাই জানো। স্পোর মাতৃকোষে ঘটে ভাইয়া মায়োসিস ডিভিশন। তাই দেখো এখান থেকে ব্যাপার কালি শেষ। স্পোর মাতৃকোষে ঘটে হচ্ছে মায়োসিস। আর নাই গ্রিন, গ্রিন কি ঠিক মতো দেখা যাবে? ও তেরি ইয়ার, কোথায় গেল? রেড মার্কার তো দেখতেছি না, আর শুধু ব্ল্যাক, ব্লু, গ্রিন। আচ্ছা, গ্রিন দিয়ে আগে আশা করি দেখা যাবে।
খেয়াল করো, এখানে হবে হচ্ছে তোমার, এখানে হবে মায়োসিস ডিভিশন, মায়োসিস ডিভিশন হবে। আমি খেয়াল করি একটু দেখা যাচ্ছে কিনা। ভিজিবল, ক্লিয়ারলি ভিজিবল, সমস্যা নাই। মায়োসিস ডিভিশন যদি হয়, এই স্পোর মাতৃকোষ থেকে তৈরি হবে স্পোর। কি তৈরি হবে এরকম ভাইয়া? স্পোর তৈরি হবে। এবং স্পোর আমরা জানি কি হয়, হ্যাপ্লয়েড হয়। এই স্পোরগুলা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। তাহলে দেখো 16টা স্পোর মাতৃকোষ ছিল, সেখান থেকে 64টি স্পোর তৈরি হবে। ওকে ওকে, তাহলে ভাই দেখো সোরাই ছিল, সোরাইয়ের মধ্যে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম ফেটে স্পোর মাতৃকোষ বের হয়েছে 16টা, এবং 16টা স্পোর মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে 64টা স্পোর তৈরি করছে। এখন এই যে ভাই স্পোর তৈরি হয়েছে, স্পোর অঙ্কুরিত হবে। স্পোর কি হবে? অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়া মানে কি? আস্তে আস্তে ভাই বড় হওয়া। তো এই যে স্পোরের যে সেলগুলো আছে, এই সেলগুলাতে মাইটোসিস ডিভিশন ঘটতে থাকবে, মাইটোসিস ডিভিশন ঘটতে থাকবে। এবং আমি তোমাদের বলতেছি এগুলো বারবার, যে মসের বেলায় স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটানেমা তৈরি করে, মসে যেটা আগে পড়েছি। কিন্তু ফার্নে স্পোর অঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোথ্যালাস। এই দেখো এরকম একটা গঠন, প্রোথ্যালাস। এটা দেখতে পান পাতার মতো হৃৎপিণ্ডাকার গঠন, ঠিক আছে? প্রোথ্যালাস গঠন করে। এটার নাম হচ্ছে প্রোথ্যালাস। তো এটি স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস তৈরি হলো। প্রোথ্যালাসের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রোথ্যালাস হচ্ছে সহবাসী। সহবাসী মানে কি? সহবাসী মানে যেখানে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম একই সাথে থাকে। যদি এমন হতো আর্কিগোনিয়াম থাকে ঢাকায়, অ্যান্থেরিডিয়াম থাকে রংপুরে, তাহলে বলতাম ভিন্নবাসী। তো এখানে আর্কিগোনিয়াম যে জায়গায়, অ্যান্থেরিডিয়াম একই জায়গায়, তাই বলা হয় সহবাসী। তো এখানে দেখা যাবে ওর যে তোমার কি বলে আর্কিগোনিয়াম আছে, মানে মহিলা অংশটা আছে, ফ্লাক্সের মতো দেখতে নাকি অনেকটা, সেটা এরকম উপরের দিকে থাকে। এগুলো কি আঁকতেছি ভাই বলতো? এগুলো আঁকতেছি হচ্ছে ওর আর্কিগোনিয়াম, আর নিচে এখান দিয়ে এভাবে থাকে হচ্ছে ওর অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিগোনিয়াম। এগুলো আর্কিগোনিয়াম মানে ভাই যেখানে ডিম্বাণু থাকে, অ্যান্থেরিডিয়াম মানে যেখানে ভাই কি থাকে, শুক্রাণু থাকে। এই জায়গাগুলোতে শুক্রাণু আছে, শুক্রাণু অনেক বেশি বেশি করে থাকে। ডিম্বাণু থেকে কম কম, শুক্রাণু বেশি বেশি। বুঝতে পারছো? তাহলে এখানে আর্কিগোনিয়াম আছে, উপরেরটা হচ্ছে আর্কিগোনিয়াম, আর নিচেরটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এই যে আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম সহ যে প্রোথ্যালাসটা আছে, এই প্রোথ্যালাসটা ভাইয়া হয় কি দেখো, ফার্নের যে প্রোথ্যালাস আছে সেই প্রোথ্যালাস কিন্তু হয় স্বাধীন। এটা কিন্তু ভাই মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গেছে অলরেডি। আমি বলছি না, যখন এখানে কোষগুলো ফেটে গিয়েছিল, স্পোরগুলো ছুটে গেছে দূরে। তো এটা কিন্তু হয় মূল উদ্ভিদ থেকে অনেক দূরে অবস্থান করে। এবং দেখো এখানে একই সাথে তোমার আর্কিগোনিয়াম আছে, আবার অ্যান্থেরিডিয়ামও আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ভাই প্রোথ্যালাস দেখতে পাচ্ছ, এই প্রোথ্যালাসের কিন্তু ভাইয়া রাইজয়েড থাকে। আমি তোমাদের একটা কথা বারবার বলেছি যে ফার্ন এমন একটা উদ্ভিদ, যেই উদ্ভিদটার মূল আছে আবার রাইজয়েডও আছে। যেমন দেখো এখানে যে স্পোরোফাইটিক অংশটা দেখতে পেরেছিলা, সেই অংশটা হচ্ছে মূল বহন করে। আর এখন যেই গ্যামিটোফাইটিক অংশটা দেখতে পাচ্ছ, সেই অংশটা এই যে নিচ দিয়ে রাইজয়েড বহন করে। তো রাইজয়েডের কাজ কি? রাইজয়েডের কাজ পানি শোষণ করা। তো রাইজয়েড মূল থেকে আলাদা কেন? কারণ মূলের ভেতর জাইলেম ফ্লোয়েম আছে, রাইজয়েডের ভেতর জাইলেম ফ্লোয়েম নাই। হাউএভার এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এখানে অবস্থান করতেছে প্রোথ্যালাসে, এই প্রোথ্যালাস কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। কারণ ও 1 নম্বরে সবুজ, সূর্যের আলো পায়, আবার মাটি থেকে পানিও টানতে পারে। তাই প্রোথ্যালাস কিন্তু তোমার স্বভোজীয় হয়, স্বভোজী এবং স্বাধীনও হয়। এটা মূল উদ্ভিদের গায়ে লেগে থাকে না, এটা আলাদা থাকে। তবে আমাদের বুঝতে হবে এই অংশটা কিন্তু ভাইয়া স্পোরোফাইটিক না, এই অংশটা গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক মানে হ্যাপ্লয়েড।
বুঝতেছি কিনা সবাই? এটা কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড অংশ, বুঝতে পারছো ভাইয়া? প্রোথ্যালাস হচ্ছে সহবাসী, গ্যামিটোফাইটিক, আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম থাকে, রাইজয়েড থাকে, স্বভোজী এবং স্বাধীন এবং স্বতন্ত্র। আলাদা স্বতন্ত্র লিখে দেই, এটা কিন্তু আলাদাভাবে থাকে, স্বতন্ত্র। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্পোরোফাইটিক দেহ, এটা গ্যামিটোফাইটিক দেহ, দুইটা কিন্তু আলাদাভাবে বাস করে। আচ্ছা, এখন দেখো এই যে ভাই তোমার আর্কিগোনিয়ামে যে ডিম্বাণু তৈরি হবে আর অ্যান্থেরিডিয়ামে যে শুক্রাণু তৈরি হবে, তাদের মধ্যে কি ঘটনা ঘটতেছে আমি একটু দেখাই। এই মনে করো হচ্ছে এখান থেকে ফার্নের ডিম্বাণু তৈরি হলো, এই হচ্ছে ফার্নের ডিম্বাণু, আর এইখান থেকে ধরো ভাইয়া ফার্নের শুক্রাণু তৈরি হলো, এই হচ্ছে ফার্নের শুক্রাণু। তো ফার্নের ডিম্বাণু কিন্তু হয় ভাইয়া বৃহৎ এবং নিশ্চল, কিন্তু শুক্রাণু হয় ক্ষুদ্র তবে বহু ফ্লাজেলা যুক্ত। তো বহু ফ্লাজেলা যুক্ত মানে কি ভাইয়া? নিশ্চয়ই নড়াচড়া করতে পারে। এই হচ্ছে শুক্রাণু, নিচেরটা হচ্ছে শুক্রাণু, আর উপরেরটা হচ্ছে ডিম্বাণু। এই হচ্ছে ফার্নের ডিম্বাণু, আর নিচেরটা হচ্ছে ফার্নের শুক্রাণু। এই ডিম্বাণু শুক্রাণুর মধ্যে এবার মিলন হবে। তো আমরা জানি ডিম্বাণু আর শুক্রাণুর মধ্যে মিলন অনেকভাবেই হতে পারে। এইখানে যে মিলনটা হবে সেই মিলনে খেয়াল করো, শুক্রাণুটা ছোট এবং সচল, ডিম্বাণু বৃহৎ এবং নিশ্চল। তাই এখানে যে মিলনটা হবে সেই মিলনকে আমরা বলি হচ্ছে উওগ্যামি। কি হবে ভাইয়া বলতো? উওগ্যামি। এবং উওগ্যামির মাধ্যমে এখানে জাইগোট তৈরি হবে। এই তৈরি হয়ে গেল জাইগোট। জাইগোট কিন্তু কেমন ভাইয়া? ডিপ্লয়েড। হ্যাঁ, এই তৈরি হয়ে গেছে এখানে জাইগোট। এবং দেখো, যেহেতু এই জাইগোটটা উওগ্যামির মাধ্যমে তৈরি হয়েছে, তাই এর জাইগোটকে অনেক সময় উওস্পোরও বলা হয়। মানে দেখো, স্পোরোফাইটিক অংশ থেকে উওগ্যামির মাধ্যমে যে জাইগোট তৈরি হয় সেই জাইগোটকে আমরা উওস্পোর বলতে পারি। বুঝলেন যে স্পোরোফাইট থেকে তৈরি হয়ে আসতেছে, এটাকে আমরা উওস্পোর বলতে পারি। পরবর্তীতে ভাই এই যে জাইগোটটা আছে, এই জাইগোটটা আস্তে আস্তে বড় হবে, এবং এই জাইগোটটা বড় হয়ে একটা সময় দেখা যাবে উপরের দিকে পাতা গজাচ্ছে, নিচের দিকে মূল গজাচ্ছে, কাণ্ড তৈরি হচ্ছে, এবং দেখা যাবে এটাই নতুন একটা উদ্ভিদ তৈরি করে ফেলছে। এই যে আবার ফার্নের যে বডি সেটা তৈরি করে ফেলছে। বুঝতে পারছি কিনা ভাইয়া? তো এখানে উওগ্যামি সম্পর্কে বইয়ে কিছু কথা বলা আছে, ফার্নের যে উওগ্যামি হয় সেটা নিয়ে। সেই কথাগুলো হচ্ছে ভাইয়া, দেখো আমরা দেখেছি মস যখন নিষেক করে, মস নিষেক করার সময় সেখানে বাইরে থেকে একটা জলীয় মাধ্যম দিতে হয়, কিন্তু ফার্নের নিষেকের জন্য বাইরে থেকে কোনো জলীয় মাধ্যম দিতে হয় না, কারণ ফার্নের প্রোথ্যালাসের মধ্যেই থাকে হচ্ছে ভাইয়া তোমার মিউসিলেজ। এই মিউসিলেজ পরিবেশটাকে পিচ্ছিল করে ফেলে, যার ফলে শুক্রাণু সাঁতার কাটতে কষ্ট হয় না। এছাড়াও এই প্রোথ্যালাসের মধ্যে ভাইয়া তৈরি হয় ম্যালিক অ্যাসিড, যে অ্যাসিডটা আমরা আপেল খাওয়ার সময়ও পাই। এই অ্যাসিড কিন্তু ভাইয়া এই হৃৎপিণ্ডাকার প্রোথ্যালাসের মধ্যেও আছে, এবং এই ম্যালিক অ্যাসিডের কারণে দেখা যায় শুক্রাণুগুলো ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়, হয়ে ডিম্বাণুর কাছে চলে যায়। উওগ্যামি হচ্ছে, উওগ্যামির মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে, এবং জাইগোটটা অঙ্কুরিত হয়ে আবার ফার্ন উদ্ভিদ তৈরি করলো। তাহলে এখানে যদি আমি ফার্নের জনুক্রমটা একটু খেয়াল করি, দেখো ফার্নের জনুক্রমের এই যে কালো অংশটা, এই অংশগুলো হচ্ছে স্পোরোফাইটিক দশা, আর এই যে নিচে যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ, এই দশাগুলো হচ্ছে গ্যামেটোফাইটিক দশা। এবং দেখো এই যে ফার্নে যে স্পোরোফাইটিক গ্যামেটোফাইটিক দশার আবর্তন ঘটলো, এই আবর্তনকে আমরা বলবো ফার্নের জনুক্রম। তো ফার্নের জনুক্রমকে আমরা কি বলে থাকি? আগেও শিখিয়েছি, বলে থাকি ডিপ্লোবায়োন্টিক হেটেরোমরফিক। ডিপ্লো মানে কি ভাইয়া? দুই, বায়োন্ট মানে হচ্ছে দশা। তো দেখো যাদের জনুক্রমে দুইটা প্রধান দশা আছে, যে দেখো এখানে তোমার স্পোরোফাইটিক অংশটা নিজস্বভাবে আলাদাভাবে থাকে, আবার গ্যামেটোফাইটিক অংশটাও নিজস্বভাবে আলাদাভাবে থাকে। দুইটারই একটা উল্লেখযোগ্য অস্তিত্ব আছে। এটাও অনেক দিন বেঁচে থাকে, এটাও অনেক দিন বেঁচে থাকে, এবং দুইজনের থেকে পৃথক। আমরা বলতে পারি ফার্নের জীবনে দুইটা প্রধান দশা আছে, তাই তার জনুক্রম হচ্ছে
ডিপ্লোবায়োন্টিক। হ্যাঁ, যৌনক্রম কেমন ভাইয়া বলো তো? ডিপ্লোবায়োন্টিক। দ্বিতীয়টা হচ্ছে হেটেরোমরফিক। কেন? কারণ দেখো স্পোরোফাইট এবং গ্যামিটোফাইটের গঠন কিন্তু দেখতে একরকম নয়। তো হেটেরো মানে হচ্ছে ভাইয়া ভিন্ন, আর মরফ মানে হচ্ছে গঠন। যেহেতু এখানে দুইটি দশার গঠন দুই রকম মানে ভিন্ন রকম, তাই বলা হচ্ছে হেটেরোমরফিক। এবং দশা যেহেতু দুইটা, তাই বলা হয় ডিপ্লোবায়োন্টিক। ক্লিয়ার ভাইয়া সবাই? এই হচ্ছে মসের যৌনক্রম, এইভাবে আবর্তন ঘটতে থাকে তার বডির মধ্যে। প্রোথালাস, সার্সিনেট, ভার্নিশন কিছু কি বলা বাকি আছে? আচ্ছা। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, গ্যামিটোফাইট স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না। স্পোরোফাইট মানে বুঝতেছো তো, কেউ কারো উপর নির্ভর করে না, তাই বলা হয় স্বাধীন স্বতন্ত্র স্বভোজী যৌনক্রম বলা হয়। ফার্নের যৌনক্রমকে বলা হয় স্বাধীন স্বতন্ত্র স্বভোজী যৌনক্রম। তাহলে ভাই আমরা আশা করি এই ক্লাসে আমরা ফার্নের কি বুঝতে পারছি, প্রথমে গঠন বুঝতে পারছি এবং জনন বুঝতে পারছি। এই ফার্নের জননের মধ্যে ভাইয়া এই অংশটুকে বলা হয় অযৌন জনন। সরি, এই যে এই অংশটা মানে প্রোথেলাস তৈরি হওয়ার আগ পর্যন্ত কোনো নিষেক কিন্তু ভাইয়া হয় নাই, খেয়াল করো, শুধু কোষ বিভাজন হয়েছে। প্রোথেলাস তৈরি হয়েছে তাহলে নিষেক ছাড়াই, তার মানে প্রোথেলাস এখানে অযৌন উপায়ে তৈরি হয়। প্রোথেলাস তৈরি হয় কোন উপায়ে ভাইয়া? অযৌন উপায়ে। লিখে রাখতে পারো তোমরা চাইলে। কারণ দেখো প্রোথেলাস তৈরির আগে কোনো নিষেক হয় নাই, জাস্ট কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে মায়োসিস পরে মাইটোসিসের মাধ্যমে প্রোথেলাস তৈরি হয়ে গেছে। তাই প্রোথেলাস তৈরি হয় অযৌন উপায়ে বা অঙ্গজ উপায়ে। কিন্তু তুমি যখন ফার্নের মূল স্পোরোফাইটিক দেহটা তৈরি করেছো, মেইন যে বডিটা ফার্নের স্পোরোফাইটিক অংশটা, সেটা তৈরি করার জন্য কিন্তু তোমার এখানে এই দেখো নিষেক করতে হয়েছে। দেখো শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে নিষেক করতে হয়েছে। যেহেতু ভাইয়া ফার্নের স্পোরোফাইটিক দেহটা নিষেকের মাধ্যমে তৈরি হয়, তাই এখানকার জনন প্রসেসটা হচ্ছে যৌন। তার মানে দেখো স্পোরোফাইটিক দেহটা তৈরি হয় যৌন জননের মাধ্যমে, তবে গ্যামিটোফাইটিক প্রোথেলাস তৈরি হয় অযৌন জননের মাধ্যমে। ফার্নের একটা যৌন ইয়ার মধ্যেই যৌন অযৌন দুইটাই কিন্তু দেখা যায়। ক্লিয়ার কি ভাই সবাই? আশা করি দ্যাটস এনাফ ফর নাও। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।